আসসালামু আলাইকুম সবাইকে। স্থির তড়িতের অষ্টম লেকচারে সকলকে স্বাগতম। আমরা স্থির তড়িতের 7 নম্বর লেকচারে কি দেখছি? স্থির তড়িতের 7 নম্বর লেকচারে আমরা তড়িৎ প্রাবল্য সম্পর্কে ডিটেইলস জানছি এবং কিছু ম্যাথ করছি, ঠিক আছে? তো আজকের লেকচারে আমাদের টপিকটা হলো তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য, ঠিক আছে? তো আজকে পুরো লেকচারে আমরা তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য রিলেটেড যতটুকু সমস্যা আছে আমাদের বেসিক সহ ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা পরের লেকচারে দেখব, কিন্তু আজকে আমরা টোটাল দেখব হলো বেসিক সূত্র প্রতিপাদন হতে শুরু করে যতটুকু আমাদের লাগে, ঠিক আছে? তো আমরা শুরু করি। আমাদের আজকের টপিক তড়িৎ বিভব এবং বিভব শক্তি। এখন দেখো, এই দুটো টার্ম আমাদের কাছে খুবই পরিচিত। আমরা 9 10 থেকে পড়ছি। আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার যখন পড়ছিলাম বা যখনই পড়ছো তখন এই দুইটা টার্ম কিন্তু আমাদের লাগছিল। এখন দেখো, আমি ওই চ্যাপ্টারটা একটু যদি রিকল করার চেষ্টা করি, ওই চ্যাপ্টারে আমাদের কি ছিল? এরকম আমাদের একটা কি ছিল, এটা হলো আমাদের পৃথিবী, যার ভর আমার m, এটা আমাদের সেন্টার থেকে যদি আমি r ডিসটেন্সে আমি যদি কি বের করতে চাই, আমি যদি বিভব যদি নির্ণয় করতে চাই, তাহলে আমি কিভাবে বের করতাম? v gm/r। মনে আছে কিনা? তো এটা আমরা কি লিখতাম? এটা হলো আমাদের বিভব। কি বিভব? এটা হলো আমাদের মহাকর্ষ বিভব, ঠিক আছে? তো এখন দেখো, এই যে এই বিন্দুটা, এটা যদি আমি মাস যদি আমি m ধরি, ছোট হাতের m ধরি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বের করতাম? এই ক্ষেত্রে আমরা বের করতাম হলো বিভব শক্তি সমান সমান কি? -gm/r ইনটু ছোট হাতের m। অর্থাৎ এই যে m এই যে m বা স্মল m যেটাকে আমরা বলতেছি, এই m টা হলো কি? এই m ভরের বস্তুর উপরই আমরা কি বের করতেছি? আমরা বিভব শক্তি বের করতেছি, ঠিক আছে? তো দেখো তো, এই এতটুকু যে টার্ম, এটা আমাদের v না? চিন্তা করো, উপরে তো লেখা আছে। তাহলে m টা যদি আমি এই পার করে দেই, তাহলে ep/m। তাহলে দেখো, আমি যদি বিভবের সংজ্ঞা দিতে চাই, তাহলে আমি কেমনে দিব? এই m টাকে যদি আমি 1 কেজি, অর্থাৎ ভরের ক্ষেত্রে তো আমরা 1 কেজি ধরি, তাই না? এই 1 কেজি যদি আমি করে দেই, তাহলে আমি কি পাই? v ep। অর্থাৎ একক ভরের বস্তুর উপর আমরা যদি বিভব শক্তিটাকে কি বলবো? বিভব বলবো, ঠিক আছে? একক ভরের কোন বস্তুর বিভব শক্তিকে আমরা কি বলবো? বিভব বলবো, ঠিক আছে? এটা আমাদের মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারের পড়া। এখন দেখো, আমাদের এখন কাজ কি? আমরা করতেছি স্থির তড়িৎ, তাহলে আমাদের এখন কি নিয়ে কাজ করতে হবে? চার্জ নিয়ে কাজ করতে হবে, তাই না? এখন দেখো, এর আগে তো আমরা দেখছি বিন্দু চার্জ, এটার উপর আমরা কিউ ধরি। আমি বিন্দু চার্জ না ধরে আমি এমনিতে একটা চার্জ নিই। দেখো, এটা হলো আমাদের চার্জ। আমরা আগের লেকচার থেকে কি জানছি? দেখো তো, আগের লেকচার থেকে আমরা এটা কি পাইছিলাম? এই ক্ষেত্রে একটা কি থাকে? একটা তড়িৎ ক্ষেত্র থাকে। তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি মনে আছে কিনা? দেখো, একটা চার্জের যতটুকু এরিয়া পর্যন্ত তার প্রভাব বিস্তার থাকে, তার প্রভাব বলতে আমরা কি বোঝাই? আকর্ষণ বা বিকর্ষণ বল। অর্থাৎ যতটুকু এরিয়া পর্যন্ত তার প্রভাব বিস্তার থাকবে তাকেই বলা হবে কি? সেই চার্জের তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ এই এরিয়ার মধ্যে যদি আমার কোনো চার্জ যদি আসে, তাহলে এই যে আমরা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, মনে আছে কিনা? ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ এটাকে কি করবে? হয় আকর্ষণ করবে, না হলে বিকর্ষণ করবে। আর একটা আমরা কি শিখছিলাম যে অসীম দূরত্ব বলতে কি বোঝায়? তড়িৎ ক্ষেত্রের বাহিরে যে দূরত্বটা বা বাহিরে এই জিনিসগুলো হলো আমাদের অসীম, ঠিক আছে? এখন দেখো, আমরা ফার্স্টে দেখবো হলো বিভব শক্তি, ঠিক আছে? বিভব শক্তিটা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের ক্ষেত্রে ইজি হবে। এখন দেখো, সাপোজ আমি এখানে দুটো পয়েন্ট দিলাম, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যেই। এখন দেখো, এই পয়েন্টটাকে আমি দিয়ে দিলাম বি পয়েন্ট, এটাকে আমি ই পয়েন্ট দিলাম। এখন দেখো, আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে হলো এই বিন্দুটাকে, এই বিন্দু যে চার্জ আছে, এই চার্জটাকে আমাকে এই পয়েন্টে আনতে হবে। চিন্তা করো, আমাকে কি করতে হবে? এই বি পয়েন্টের চার্জটাকে এ পয়েন্টের চার্জে আনতে হবে, তাই না? তো আনতে হলে আমাদের অবশ্যই কি লাগবে? অবশ্যই একটা কাজ করতে হবে। কাজ ছাড়া তো সম্ভব না,
তাই না? আর একটা কি জানি আমরা, কাজ হলো আমাদের স্কেলার রাশি, স্কেলার প্রোডাক্ট। ঠিক আছে, এটা আমরা জানি। এখন দেখো আমাদের এখন কি করতে হবে, এটাকে কাজ করতে হবে। তো এখন আমরা বিভব শক্তি সম্পর্কে আমরা কি বলবো, যে সরি একক একক কুলম, অর্থাৎ দেখো এখানে দেখো আমরা ফার্স্টে কি বলছি, মহাকর্ষের ক্ষেত্রে 1 কেজি অর্থাৎ একক ভর চিন্তা করছি। এখন দেখো আমরা আগেই বলছি যে এই চ্যাপ্টারে আমরা যখনই বলবো একক চার্জ, তাহলে আমরা কি আনবো, +1 কুলম চার্জ, বোঝা কিনা, +1 কুলম চার্জ আনতে হবে, তাই না? তো এখানে দেখো এই চার্জটাকে আমাকে যদি এখানে আনতে হয়, তাহলে অবশ্যই আমার একটা কি লাগবে, ডব্লিউ লাগবে, তাই না? অর্থাৎ একটা কাজ করতে হবে। এখন কি কাজ করতে হবে চিন্তা করো, এই যে এখানকার মধ্যে অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি আছে, একটা কুলম্ব ফোর্স আছে না, হয় বিকর্ষণ না হলে আকর্ষণ, একটা তো তড়িৎ বল তো আছে, তাই না? তো এই তড়িৎ বলটাকে অপোজ করার পর আবার একটা আমাদের কি বল প্রয়োগ করতে হবে, আর একটা এক্সটার্নাল ফোর্স ক্রিয়েট করতে হবে, তারপর আমি এই বলটাকে, তারপর আমি এই চার্জটাকে এই এই অবস্থানে আনতে পারবো, বুঝো কিনা? দেখো কি বলতেছি, যে আমাকে এই কাজটা করতে হলে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমার চার্জটাকে যদি আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই এই যে পুরাটা ক্ষেত্রে একটা কি আছে, একটা তড়িৎ বল আছে না, তড়িৎ বল তো আছে। তো আমাকে ফার্স্টে করতে হবে তড়িৎ বলটাকে অপোজ করতে হবে, অর্থাৎ তড়িৎ বলের বিরুদ্ধে একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে, যাতে আমি কি করতে পারি, এই বলের বেশি হয়ে যায় এবং কি হয়ে যায়, এটা আমাকে এখানে চলে আসে, তাই না? দেখো যেটা বলতেছিলাম, যে এই যে দেখো এই পয়েন্ট থেকে আমাকে এই পয়েন্ট আনতে যে কাজ করতে হবে আমাকে, সেই কাজটাকে আমরা বলবো হলো বিভব শক্তি। এই জিনিসটা বোঝো কিনা, সরি এই পয়েন্ট থেকে অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোন মধ্যে, তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থ কোনো বিন্দু থেকে আরেকটা বিন্দু থেকে আমার কি করতে হবে, বিন্দুতে একটা একক ধনাত্মক চার্জ আনতে আমার যে পরিমাণ কাজ করতে হয়, তাকে বলবো আমরা বিভব শক্তি। এখন দেখো এই পয়েন্টে আমি যদি বিভব চিন্তা করি, এই পয়েন্টের বিভব সাপোজ আমি ভিভি দিলাম, এই পয়েন্টের বিভব ভিএ, ঠিক আছে? তো আমরা যতটুকু জানলাম ততটুকু সূত্র অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে আমি কি পাবো দেখো তো, ডি ডব ভি ইজ ইকুয়াল টু বাই ডি ডব্লিউ না লিখি, ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। আমি এটা একক নিব যখন, তখন আমরা কি পাবো, এটা আমরা বিভব শক্তি সংজ্ঞা অনুযায়ী এটা বলতে পারবো। তাহলে দেখো আমার সাপোজ আমি এখানে +1 কুলম চার্জটাকে এখানে আনবো। এখন দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমার বাধা কোন দিকে, বাধা আমার এদিকে না, এফসি কোন দিকে, অর্থাৎ কুলম্বিক ফোর্স তো আমার এদিকে। তাহলে আমি কি বলছিলাম, যে কুলম্ব ফোর্সের আমাকে অপোজ করতে হবে, অর্থাৎ তার বিপরীত দিকে আমাকে এক্সটার্নাল ফোর্স দিতে হবে। তাহলে আমার কৃত কাজের দিকটা কোন দিকে হবে, এদিকে, অর্থাৎ এফ অফ এক্সটার্নাল কোন দিকে হবে, এই দিকে হবে, তাই না? তাহলেই তো আমার এই জিনিসটা এই +1 কুলম চার্জটা এখানে চলে আসবে, তাই না? এখন দেখো তাহলে এই সংজ্ঞাটা আমরা পাই, ঠিক আছে? এই সূত্রটা আমরা পাই, এখান থেকে আমি কি লিখতে পারি, W = del V × Q, বুঝছো কিনা? ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। দেখো তাহলে আমি যদি এটা সংজ্ঞাটা লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো, যে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু হতে অপর বিন্দুতে স্থানান্তরিত করতে তড়িৎ বলের বিপরীতে, যেহেতু তড়িৎ বল থাকবে, তাহলে তড়িৎ বল যদি আমাকে ওই দিকে টানে, তাহলে আমাকে প্রবেশ করতে হবে কোন দিক দিয়ে, এক্সটার্নাল ফোর্সটা এদিকে হবে। যদি এদিকে তড়িৎ বল থাকে, তাহলে এক্সটার্নাল ফোর্সটা কোন দিকে হবে, এদিকে হবে। বিপরীতে কি লিখলাম, একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে একটি বিন্দু হতে অপর বিন্দুতে স্থানান্তরিত করতে তড়িৎ বলের বিপরীতে যে না বাহ্যিক বল দ্বারা, অর্থাৎ এখানে আমাদের কি লাগবে, একটা এজেন্ট লাগবে, ঠিক আছে? যে কাজটা হবে আমাদের, এই কাজটা কার দ্বারা হবে, এজেন্ট দ্বারা, ঠিক আছে? বাহ্যিক বল দ্বারা যে কাজ
হয় তাকে বিভব শক্তি বলে। বুঝছো? এটা তুলে নিও, ঠিক আছে? এখন দেখো চিত্রটা আবার লাগাই, প্লাস কিউ এখন দেখো এখানে কি ছিল ভিবি, এখানে ছিল হলো ভিএ, ঠিক আছে? এখন দেখো আমি কি পাইছিলাম ডেল ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, ঠিক আছে? এই ডব্লিউটা আমরা কিভাবে লিখবো? এই ডব্লিউটা আমরা লিখবো হলো ইএক্সটি অর্থাৎ এক্সটার্নাল, ঠিক আছে? তো এই ডব্লিউটা আমাদের কোন দিকে কাজ করতেছে? আনতেছে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। তাহলে বি পয়েন্ট থেকে এ পয়েন্ট, আর আমি বিভব কিসের পাচ্ছি? ভি অফ এবি, ঠিক আছে? এটা হলো আমাদের এই চার্জ, অর্থাৎ এটা হলো আমাদের টেস্ট চার্জ, ঠিক আছে, বা পরক চার্জ। এখন দেখো এটাকে আমি কি বললাম? এটা হলো আমাদের বিভব পার্থক্য। আমরা জেনারেলি বিভব পার্থক্যই হিসাব করি, কখনো আমরা বিভব হিসাব করি না, বা কোনো পয়েন্টের বা সার্কিটের আমরা বিভব হিসাব করি না। আমরা কি হিসাব করি? দুইটা পয়েন্টের আমরা বিভব পার্থক্য হিসাব করি। এখন দেখো এই এবি কথাটার অর্থ কি? আমাকে বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে কোথা থেকে? ভিবি থেকে ভিএ থেকে এই পর্যন্ত, তাই না? তো এটা আমরা কিভাবে লিখতে পারি? ভিবি মাইনাস ভিএ, তাই না? এভাবে লিখতে পারি ইজ ইকুয়াল টু ডব্লিউ অফ ইএক্সটি বি থেকে এ, এটা আমরা সুবিধার্থে এভাবে লিখতে পারি। এটা কথাটার অর্থ হলো যে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, অর্থাৎ ফাইনাল পয়েন্ট থেকে আমার ইনিশিয়াল পয়েন্ট পর্যন্ত আমার কি হিসাব করতেছি? আমরা ভোল্টেজ হিসাব করতেছি, তাই না? তাইলে এটা আমরা পাইলাম। এখন দেখো আমি যেটা বুঝলাম যে বিভব শক্তি সম্পর্কে আমরা আশা করা যায় একটু হলো ধারণা আমরা পাইছি। এখন দেখো যে তড়িৎ বিভব জিনিসটা কি? তড়িৎ বিভব জিনিসটা আমরা কি কোথায় নির্ণয় করি? আমরা একটা যে কোনো একটা পয়েন্টে হিসাব করি, তাই না? তো দেখো তো আমরা যদি এই পয়েন্টে যদি হিসাব করতে চাই তাহলে আমার কি করতে হবে? চিন্তা করো তো, আমি যদি সাপোজ এই যে তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো বিন্দুতে হিসাব করি, তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো বিন্দুতে, ঠিক আছে? তো এই বিন্দুতে আমাদের এফসি ইজ ইকুয়াল টু হোয়াট বলতে পারবা? তড়িৎ ক্ষেত্রে বাইরে অর্থাৎ অসীম দূরত্বে আমাদের কুলম্বিক ফোর্সটা কত বলতে পারবা? কেন বলতে পারবো না? সূত্র লেখো 1/4 পাই এপসিলন নট কিউ কিউ বাই আর স্কয়ার। এখানে আর এর মান কত? আর এর মান ইনফিনিটি বসাও। 1/∞ ইজ ইকুয়াল টু পুরো সমীকরণ 0 হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কুলম্ব ফোর্স কত? 0, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি এখানে কুলম্বিক ফোর্স যদি 0 হয় তাহলে আমার এই পয়েন্টটাতে সাপোজ আমি এটা ভিবি লিখলাম ইজ ইকুয়াল টু ভি ইনফিনিটি, যদি লিখি এখানে 0 হয় না, অর্থাৎ এই পয়েন্টে কি কোনো বিভব আছে? কোনো বিভব নাই। তাহলে আমাকে এই পয়েন্টটাকে এই পয়েন্টে আনতে হবে ভিএ। তাহলে দেখো তো ভি ইনিশিয়াল, তাহলে চিন্তা করো, তাহলে আমি এক্ষেত্রে ভি এ সমান সমান কি লিখতে পারি? এটা তো 0 হয়ে যায়, এটা ভি এটা এ, সরি। তাহলে দেখো এটা 0 হয়ে যায়, তাহলে VB ইজ ইকুয়াল টু আমরা WEXT ডিভাইডেড বাই কিউ। এই যে আমরা এটা লিখলাম না, এটাই হলো আমাদের বিভব। এটা আমরা কি লিখবো না? বিভব পার্থক্য লিখবো না, ঠিক আছে? তো বিভবের সংজ্ঞা দিতে যায় আমাদের কি লিখতে হবে? অসীম দূরত্ব থেকে, যে সংজ্ঞাটা আমরা লিখছিলাম না বিভব শক্তির জন্য, সেম সংজ্ঞা, যে অসীম দূরত্ব থেকে এটাকে আমি কি করতে হবে? 1 কুলম্বে আনতে হবে। একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থানান্তরিত করতে আমরা যে পরিমাণ কাজ করতে হয় সে পরিমাণ কাজকে আমরা কি বলবো? তড়িৎ বিভব বলবো। কার? ওই বিন্দু, ঠিক আছে? তো দেখো আমাদের বইয়ের সংজ্ঞায় কিছু একটু ভুল না বলবো না, একটু অসম্পূর্ণ আছে। দেখো সাপোজ এই যে এই বিন্দুটাকে আমাকে এখানে আনতে হবে, তাহলে আমি কিভাবে আনবো? আমি কি সরল রৈখিক পথে আনবো, অথবা আমি কি এরকম আঁকা বাঁকা পথে আনবো, কম্পন তৈরি করে আনবো, না আমি এরকম কোনো আঁকা বাঁকা পথে এরকম আনবো? প্রশ্ন উঠতে পারে না এরকম যে আমি কিভাবে আনবো, তাই না? তো আমরা একটা এই টপিক থেকে আমরা একটা জিনিস জানবো যে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্র পথ ডিপেন্ডেন্ট না।
পথ ডিপেন্ডেন্ট না, অর্থাৎ আমি যেভাবে আনি আমি একই জিনিসই পাবো। ঠিক আছে, তো এটাই জানা দরকার যে তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্র না তড়িৎ বিভব পথ ডিপেন্ডেন্ট না। এখন দেখো এক্ষেত্রে ভি ইনফিনিটি, সরি, এখন দেখো আমি কি বলতেছিলাম, বিভব। এখন দেখো আমরা একটা জিনিস জানলাম যে আমি এখানে কিভাবে যে কোনো পথে আমি একে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে পারবো। এখন আমার আরেকটা প্রশ্ন হলো আমি কিভাবে নিয়ে আসবো, অর্থাৎ আমি একে কি ত্বরণ দিয়ে নিয়ে আসবো, না আমি একে সমবেগে নিয়ে আসবো, না কিভাবে নিয়ে আসবো। চিন্তা করো আমার তড়িৎ বলটা কুলম্ব ফোর্স কিন্তু এদিকে, আমি কি করতেছি বাইরে থেকে একটা এজেন্ট দ্বারা কি করতেছি এফ এক্সটার্নাল এদিকে প্রয়োগ করতেছি, তাই না? প্রয়োগ করেই তো আমি কি করতেছি এই দুটো বল সমান হচ্ছে, তাই না? একে আমি কি করতেছি অপোজ করতেছি, অর্থাৎ এই বলের কোনো আর কি থাকবে না, কোনো প্রভাব থাকবে না। তাহলে আমার কি হয়, কিভাবে আসবে চিন্তা করো, অপোজ যখন আমি করব তখন এই যে এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু এফ সি হয়ে যায় না? তাহলে দুটো বল যদি আমার সমান হয় তাহলে আমি কি দেখো এইদিকেও আমি টানতেছি 5 নিউটন বলে, এইদিকেও টানতেছি আমি 5 নিউটন বলে, তাহলে কি হবে এই বলটা কি হয়ে যায়, এই বলটা কি স্থির হয়ে যাবে না, এই বলটা কি হয়ে যাবে, এই বস্তুটা আমার সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, নিউটনের সূত্রটাকে ভুলভাবে দেখো না, এই কি হবে এরা আমার সমবেগে দৌড়াতে থাকবে। ঠিক আছে, দৌড়াবে না, জাস্ট সমবেগে, মানে যেভাবে চলতেছিল সেভাবে চলবে। তাহলে আরেকটা জিনিস আমরা পাইলাম যে এটাকে কিভাবে আনতে হবে, সমবেগে। আরেকটা আমার কি, যে কোনো পথে। এই দুটো একটু তোমরা দেখে নিবা। এখন আমরা যেটা বের করব যে বিন্দু চার্জের জন্য তড়িৎ বিভবের রাশিমালা। আমরা আগের লেকচারে কি দেখছি, বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালা, তাই না? তো এখানে আমরা দেখব যে বিন্দু চার্জের জন্য তড়িৎ বিভবের রাশিমালা। আবার আমরা আঁকাই তাহলে, প্লাস এটা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, এটা হলো আমার তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এটা আমার কি তড়িৎ ক্ষেত্র। তাহলে দেখো এখানে আমাদের কি চার্জ, আমি সাপোজ নিলাম ছোট হাতের কিউ চার্জ, এটা আমাদের কি দূরত্ব আছে, আর দূরত্বে আছে, তাই না? আরেকটা আমাদের বিভবের রাশিমালার ক্ষেত্রে কি লাগে, আমাদের অসীম দূরত্ব থেকে কোন একটা বিন্দুতে লাগে। এই বিন্দু থেকে আমাদের কি করতে হবে, তড়িৎ ক্ষেত্রে এই বিন্দুতে আমাদের আনতে হবে। এখন দেখো আমার কি হচ্ছে, প্লাস চার্জ কি করবে, এফসিটা এদিকে, তাই না? তাহলে দেখো এখান থেকে এর দূরত্ব আর, আর এখান থেকে এর দূরত্ব আমার কত, দূরত্ব হলো r ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এটা বোঝো কেন, এটা তো ইনফিনিটি, তাই না? তাহলে দেখো আমি কি পাইলাম, আমি দুইটা লিমিট পাইলাম, তাই না? এখান থেকে এখানে একটা দূরত্ব, এখান থেকে এই পয়েন্টের একটা দূরত্ব, এটা v অফ ইনফিনিটি। এখন দেখো আমার কি করতে হবে, চিন্তা করো আমাকে আমার কুলম্ব ফোর্সটা কোন দিকে, এই দিকে, যেহেতু এটা প্লাস এটাও প্লাস, তাহলে কি করবে, এটা তড়িৎ ক্ষেত্রে বাইরে আমাদের যাইতে হবে, তাই না? তাহলে এটা বাইরে বের করে দিবে, তাহলে আমাদের এক্সটার্নাল ফোর্সটা কোন দিকে হবে, EXT এদিকে হবে অবশ্যই, কারণ কি আমাকে এই পয়েন্টটাকে এই পয়েন্টে আনতে হবে চার্জটাকে, তাই না? তাহলে দেখো এই পয়েন্ট, দেখো এই মধ্যবর্তী কোণ কত আমাদের 180 ডিগ্রি। এখন দেখো কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে আমরা কি পড়ছি যে বল যেদিকে হয় সরণ যদি তার বিপরীত দিকে হয় তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ সমান সমান কি, এটা হলো আমাদের ধ্রুব বল দ্বারা কৃত কাজ Fs cos θ, মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস Fs। ঠিক আছে, এটা ঋণাত্মক কাজ, যেটা আমরা জানি। এখন দেখো সামান্য আমি যদি ক্ষুদ্র দূরত্বের জন্য আমি যদি এই যে তড়িৎ বিভব বের করতে চাই তাহলে আমি কি জানবো, দেখো তাহলে ক্ষুদ্র দূরত্বের জন্য আমরা কি পাবো, dw, অর্থাৎ ক্ষুদ্র একটা কাজ পাবো, তাই না? dw। এখন দেখো dw কোন থেকে, r থেকে ইনফিনিটি, তাই না? তাহলে এক্ষেত্রে আমি কি পাবো, d
দেখো বল কোনটা পাবো আমি, বল কিন্তু আমি সরি দেখো ডিডব্লিউ আর থেকে ইনফিনিটি ডব্লিউ সমান কি বল গুণন সরণ। বল কত আমার, বল কত হলো আমাদের, বল হলো আমাদের এফ অফ এক্সটার্নাল এবং সরণ কত আমাদের ডিআর। চিন্তা করো সরণ আমার এদিকে, বল আমার এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি, তাহলে মাইনাস এফ অফ ই এক্সটার্নাল ইন্টু ডিআর। তাহলে দেখো আমার এই এক্সটার্নাল বলটাকে আমি কি করতে হবে, কুলম্বিক ফোর্সের সাথে সমান করতে হবে, তাহলে তো আমার এটা আসবে সমবেগে, তাই না? তাহলে মাইনাস এফ অফ সি ডিআর। এখন দেখো আমরা কিন্তু উল্টা কাজ করছি, এটা বুঝছো কিনা? আমরা কিন্তু উল্টা কাজ করছি, আমরা কিন্তু এই যে এই পয়েন্টটাকে এই পয়েন্টে নিয়ে গেছি। আমি প্রথম কি দ্বিতীয় লেকচারে বলছিলাম কি যে আমাদের চার্জটা কি বা তড়িৎ ক্ষেত্রটা হলো সংরক্ষণশীল একটা মাধ্যম, মাধ্যম না সংরক্ষণশীল ঘটনা বলি আমি। সংরক্ষণশীল ঘটনায় কি হয়, আমাদের সামেশনটা হয় হলো 0, অর্থাৎ সামেশন অফ লুপ ইজ ইকুয়াল টু 0। এটা বোঝো কিনা দেখো তো, এই যে বলটা, এই যে একটা আমাদের বাজাই বলো, এখানে আমি সাপোজ এখানে বলে দিলাম যে এইদিকে আমাদের 5 নিউটন, এইদিকেও 5 নিউটন, উপর দিকে তো না মাইনাস, মাইনাসে দিয়ে দিলাম, ঠিক আছে? মাইনাস হয় না, আচ্ছা এইভাবে না, দেখো সাপোজ এ থেকে বি, এদিকে গেল 13 মিটার, বি থেকে এ তে আসলো কত 13 মিটার। চিন্তা করো 13 মিটার এ থেকে বি তে গেছে, আবার 13 মিটার থেকে পিছনে আসছে, তাহলে কৃত কাজ কত 0, তাই না? অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি যে এই যে একটা লুপ তৈরি করলো, এই লুপের টোটাল যদি আমরা সামেশন করি, সামেশন অফ লুপ ইজ ইকুয়াল টু 0 হবে। যদি 0 হয় তাহলে আমরা কি বের পাবো, এটা হলো আমাদের সংরক্ষণশীল ঘটনা, ঠিক আছে? তো দেখো অসংরক্ষণশীল ঘটনার আরেকটা উদাহরণ কি, ঘর্ষণ বল, ঠিক আছে? ঘর্ষণ কেমন হয় এটা তোমরা সবাই জানি, না হলে আমরা নিউটনের মেকানিক্সে দেখব। এখন দেখো আমরা এটাকে কি করব, এখন ইন্টিগ্রেট করব সোজাভাবে, যেহেতু আমরা ক্ষুদ্র দূরত্ব দেখছি, তাই না? তো পুরাটা আমরা দেখব কিভাবে আমরা ইন্টিগ্রেট করি। যারা ইন্টিগ্রেশন পারো না তাদের জন্য সমস্যা নাই, শুরু করা হবে, সমস্যা নাই। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কি হবে, আর থেকে ইনফিনিটি। তাহলে চিন্তা করো আমরা এখানে লিখি, পাশে লিখি যে w ইজ ইকুয়াল টু, দেখো মাইনাসটা পার করে নিলাম, আর থেকে ইনফিনিটি, fc কত দেখো বের করো, 1/4 পাই এপসিলন নট q বাই r স্কয়ার dr। দেখো আমরা বিভব বের করি কার জন্য, 1 কুলম্বের, আগে তো বলছি প্লাস 1 কুলম্বের জন্য, তাহলে এই q আমরা না লিখলেও চলবে। তাহলে দেখো পুরোটা পার করে নিই, শুধু দেখো dr এর সাপেক্ষে, অর্থাৎ আমার r এর সাপেক্ষে আমার কি করতে বলছে, ইন্টিগ্রেট করতে বলছে, অর্থাৎ যোগজীকরণ করতে বলছে। যোগজীকরণের আমাদের মেইন বেসিকটা হলো কি, এটা হলো ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে? তো আমরা ছোট ছোট জিনিস কি করব, যোগ করব, তাই না? তাহলে দেখো মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন নট, r থেকে ইনফিনিটি লিমিট দিয়ে দিলাম, r টু দি পাওয়ার -2, এটাই তো হয়, তাই না? তো আমরা এটা সূত্র এর r টু দি -2 যদি না লিখি তাহলে 1 বাই r স্কয়ার, এটাকে আমরা ইন্টিগ্রেট করলে পাবো হলো মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন নট, পাবো হলো -1 বাই r। তো লিমিটটা আমরা বসাই দিব কত, r থেকে ইনফিনিটি, ঠিক আছে? তাহলে দেখো মাইনাস কিউ, মাইনাস না এই মাইনাসে আমি কি করে দিলাম, প্লাস হয়ে গেল, কিউ বাই 4 পাই এপসিলন নট, তাহলে দেখো 1 বাই ইনফিনিটি মাইনাস 1 বাই r, এটা মানে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে? তাহলে টোটাল যদি আমি বলি, তাহলে আমি কি পাইলাম, w ইজ ইকুয়াল টু, এই দেখো 1 বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0, তাহলে মাইনাস থেকে গেল মাইনাস 1 বাই 4 পাই এপসিলন নট কিউ ডিভাইডেড বাই r। এটা হলো আমাদের কি, এই পয়েন্টে চার্জটাকে আমরা কি করলাম, অসীমে নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমাদের বের করতে হবে কি, আমরা বিভবের রাশিমালা বা বিভবের সংজ্ঞা আমাদের কি পাইছিলাম, আমরা অসীম দূরত্ব থেকে আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো আনতে হবে, তাই না? তাহলে অতএব v ইজ ইকুয়াল টু, তাহলে মাইনাস w ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসিলন নট কিউ বাই r। দিস ইজ আওয়ার মেইন প্রোডাক্ট, ঠিক আছে? তো আমাদের এটাই বের করতে বলছিল যে বিন্দু চার্জের জন্য তড়িৎ বিভবের রাশিমালা হলো v ইজ ইকুয়াল টু মাইনাস
v is equal to 1/4 পাই এপসিলন নট q ডিভাইডেড বাই r। কিউটা কোনটা? আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা। ঠিক আছে, তো দেখো প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা অনেক জায়গায় কি লিখছি, এই যে মান, এই মানটা আমরা কি লিখি না, আমরা নেগেটিভটা লিখি না, কিন্তু এই ক্ষেত্রে আমরা এটা কি হয়, কামস উইথ সাইন, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সাইন সহ লিখবো। যদি আমাদের প্রশ্নে বলা হয় -2 কুলম্ব, তাহলে আমরা এখানে মাইনাসই লিখবো, কারণ কি বিভব ঋণাত্মক হতে পারে, তাই না? তো ওই ক্ষেত্রে আমরা কি লিখলাম, আমরা ডিরেকশন বোঝাইছিলাম। এখন এই ক্ষেত্রে বিভবের ক্ষেত্রে আমরা সাইন সহ লিখবো। এখন দেখো তোমাদের প্রশ্ন হতে পারে, যদি এটা মাইনাস দিতে আমি দিতেই পারি, তাই না? তাহলে দেখো আমাদের কুলম্ব বলটা কোন দিকে হবে, এই দিকে হবে। আমাদের এক্সটার্নাল ফোর্সটা কোন দিকে যাবে, এই দিকে। তাহলে দেখো পুরা যদি আমি রাশিটা বের করি, তাহলে এই ক্ষেত্রে হবে প্লাস, এটা আসবে মাইনাস। বুঝছো? তাহলে এই হলো আমাদের রাশিমালা। এখন দেখো আমরা প্রাবল্যের ক্ষেত্রে আমরা কি দেখছি, অনেক কয়টা যখন আমাদের কি থাকে, বল থাকে বা প্রাবল্য নির্ণয় করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করছি, আমরা সুপারপজিশন থিওরি দ্বারা। সুপারপজিশন থিওরি। সুপারপজিশন থিওরিটা কি দেখো, এটা দিলাম q1 q2 q3, এটা দিলাম r1, এটা r2, এটা r3। আমি বললাম এই পয়েন্টে v is equal to what, বের করতে পারবা? অবশ্যই আমরা পারবো। কেমনে পারবো দেখো তো, আমরা কি জানি বিভব এক ধরনের কাজ কি রাশি, স্কেলার রাশি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে না, লব্ধি বের করতে হবে না, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব, লব্ধি বের করব। কিন্তু আমরা কিভাবে বের করব, বীজগণিতিক উপায়, অর্থাৎ আমরা যে যোগ জানি আগে থেকে ছোটবেলা থেকে সেভাবে। তাহলে v is equal to কি হবে, v1 plus v2 plus v3, হ্যাঁ? তাহলে দেখো v1 আমরা কি জানি, 1/4 পাই এপসিলন নট q1 ডিভাইডেড বাই r1 প্লাস 1/4 পাই এপসিলন নট q2 ডিভাইডেড বাই r2, দেখো প্লাস 1/4 পাই এপসিলন নট, দেখো এই ক্ষেত্রে q3 টা কিন্তু মাইনাস, তাহলে আমরা মাইনাস সহ লিখব q3 ডিভাইডেড বাই r3। তাহলে দেখো 1/4 পাই এপসিলন নট কেমন নেই, তাহলে q1 বাই r1 প্লাস q2 বাই r2, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস q3 বাই r3। এভাবে আমরা বের করব। ঠিক আছে, তো সুপারপজিশন থিওরি হলো এটা। এখন দেখো এরপরে আমাদের কি আছে, চিন্তা করো পথ ডিপেন্ডেন্ট না, পথ ডিপেন্ডেন্ট নয়, এই কথাটার অর্থ কি? বিভব, আমি একটা প্রশ্ন দিয়ে দিলাম যে বিভব পথ ডিপেন্ডেন্ট নয়, বুঝিয়ে লেখো, লেখো বা গাণিতিক ভাবে দেখাও। এখন দেখো বিভব না, আমি জাস্ট পথ ডিপেন্ডেন্ট না মানে কি দেখো, চিন্তা করো এখানে একটা বস্তু রাখলাম m ভরের, একে আমাকে কি করতে হবে, এই সাইডে তুলতে হবে, তাই না? তো দেখো যখন আমি এই বস্তুটাকে উপরে তুলবো, নিচের দিকে কি থাকবে দেখো তো, ওজন তো নিচের দিকে থাকবে, ওজন তো অবশ্যই নিচের দিকে থাকবে। তাহলে দেখো আমি যদি ওজনের সমান যদি r বা এই দেখো সমান সমান যদি আমি mg করে দেই, তাহলে এটা কিভাবে যাবে, এটা শূন্য আমাদের কিভাবে যাবে, সমবেগে উপরে উঠে যাবে। এই ক্ষেত্রে আমাদের বিভব শক্তিটা কি হয়, mgh। কিন্তু দেখো এটাকে যদি আমি এভাবে না দিয়ে আমি যদি এভাবে দিই, ঠিক আছে না, এভাবে দিই, তাহলে এই ক্ষেত্রে দেখো h1 এখানে আসলো, তাহলে দেখো এই জন্য কি হয় mgh1 প্লাস দেখো এই পয়েন্টে আমাদের এক্সটার্নাল ফোর্স কোন দিকে, এই দিকে এক্সটার্নাল, নিচে আমাদের কি mg, তাহলে কোণ কত 90 ডিগ্রি। তাহলে দেখো fs cos θ cos 90 মানে 0, তাহলে এই লুপে বা এই জায়গায় আমাদের কোনো কাজ নাই। তাহলে দেখো এটা আমি h2 ধরলাম, তাহলে এই ক্ষেত্রে উপরে যাচ্ছে এক্সটার্নাল ফোর্স, তাহলে 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি মানে 1, তাহলে mg h1 h2। দেখো আবার সেম সিস্টেম, এই ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স উপরের দিকে, তাহলে 90 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে কোনো কাজ নাই, তাহলে এই ক্ষেত্রে কোনো কাজ নাই 0। আবার সেম যদি আমি h3 দেই, তাহলে mg h3, তাহলে দেখো তো mg কমন নেই, h1 প্লাস h2 প্লাস h3, চিন্তা করো তো টোটাল ডিসটেন্স তো আমার একই থাকবে h, তাহলে mgh, বুঝছো কিনা, সেম থাকলো না? তাহলে আমাদের কি বললাম আমি, পথ ডিপেন্ডেন্ট না, বুঝতে পারছো? অর্থাৎ যেভাবে আমরা যাই আমরা বিভব শক্তি যেটা আমরা একই পাবো। ঠিক আছে, তো দেখো
এরপরে আমি একটা প্রশ্ন বলবো, যে প্রশ্নটা ইন্টারেস্টিং। দেখো, বিভব ঋণাত্মক, বিভব ঋণাত্মক বলতে কি বোঝো? চিন্তা করো, বিভব যে আমরা কি বললাম, বিভব ঋণাত্মক বলতে কি বোঝায়? সিম্পলি এটা বোঝায় হলো তড়িৎ ক্ষেত্রে আবদ্ধ। জিনিসটা বোঝো কিনা? দেখো, এই যে দেখো আমরা কি পাইলাম, আমরা যখন ক্লাস চার্জ নিয়েছিলাম মনে আছে কিনা, তখন আমরা ভি কিন্তু পজিটিভ পাইছিলাম, মনে আছে কিনা? ভি আমরা কি পাইছিলাম? ভি কিন্তু পাইছিলাম আমরা 1/4πε0 Q/r, মনে আছে কিনা? যখন আমরা এখানে প্লাস চার্জ দিছিলাম, মানে কি টেস্ট চার্জ তো সবসময় আমাদের 1 কুলম্ব হয়, তাই না? তাহলে আমরা ভি কি পাইছিলাম? পজিটিভ পাইছিলাম। এই পজিটিভ কথাটার অর্থ কি? চিন্তা করো তো, এটাও পজিটিভ এটাও পজিটিভ, আমাদের কি করবে? তড়িৎ ক্ষেত্রের বাইরে নিক্ষেপ করবে না, অর্থাৎ বাইরে ঠেলে দিবে না। তাহলে পজিটিভ কথাটার অর্থ কি? পজিটিভ কথাটার অর্থ হলো আমাদের তড়িৎ ক্ষেত্রের বাইরে। আর যদি আমি নেগেটিভ পাইতে চাই, যদি আমি নেগেটিভ দিলাম, তাহলে কি করবে? এটা আকর্ষণ করবে। আকর্ষণ করবে কথার অর্থ কি? তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি করবে? আবদ্ধ করবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে একে ধরে রাখবে, তাই না? তাহলে দেখো আমরা কি পড়ছিলাম, আমরা ষষ্ঠ চ্যাপ্টারে ফার্স্ট পেপারে ষষ্ঠ চ্যাপ্টারে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে আমরা মুক্তিবেগের টপিক পড়ছি না? মুক্তিবেগ কথাটার অর্থ কি? অর্থাৎ আমাকে কি করতে হবে? এর টোটাল এনার্জিটাকে জিরো করতে হবে এবং এমন একটা বেগ প্রাপ্ত হবে, এটা কি হবে? তখন আমাদের এই যে ক্ষেত্র থেকে বাহিরে চলে যাবে, তাই না? তাহলে দেখো মুক্তিবেগের টপিকটা কি? টপিকটা ছিল যে এটাকে আমাদের কি করতে হবে? আমাদের টোটাল যে, চিন্তা করো, আমাদের টোটাল যে এনার্জি, এই এনার্জিটাকে gm/r, এটা আমাদের কি? গতিশক্তি, এটা আমাদের বিভব শক্তি। এই দুটো যদি আমাদের সমান হয়, তাহলে তো এটা আমার কি করবে? এটা হলো সমবেগে দৌড় দিবে, তাই না? তাহলে দেখো, যদি সমবেগে দৌড় দিতে চাই, তাহলে দেখো বিভব, এই যে মুক্তিবেগের রাশিটা আমরা এভাবে প্রমাণ করতে পারি। দেখো এখানে বিভব শক্তিটা তো একটা m লাগে বাই আর, দেখো m কেটে গেল, আর কি থাকে এখানে? v স্কয়ার, তাহলে 2gm, তাহলে v √2gm/r। দেখো তো এটা মুক্তিবেগের রাশি না? তাহলে আমরা কি বুঝলাম? যে এটা হলো আমাদের কি এরিয়া, এটা হলো আমাদের সংরক্ষণশীল ঘটনা। তাহলে সংরক্ষণশীল ঘটনা মানে কি? সংরক্ষণশীল ঘটনা মানে হলো টোটাল আমাদের যে লুপ তৈরি হবে, সেই লুপের মান আমরা কত ধরবো? 0 ধরবো। অর্থাৎ আমাদের যদি ইনিশিয়াল যদি একটা কাজ হয় আর যদি ফাইনাল কাজ হয়, এই দুটো আমাদের নেগেটিভ করলে, অর্থাৎ আমরা যখন সামেশন করব তখন আমাদের কি আসবে? 0 আসবে, ঠিক আছে? তো তড়িৎ বিভব ঋণাত্মক বলতে আমাদের কি বোঝায়? ঋণাত্মক বলতে বোঝায় হলো আমাদের যে তড়িৎ ক্ষেত্রটা আছে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে চার্জটা কি হবে? আবদ্ধ থাকবে, ঠিক আছে? তো তড়িৎ বিভব বিভব শক্তি সম্পর্কে আমাদের যতটুকু জানা দরকার আমরা জানছি। এরপরের লেকচার আমরা কি দেখবো? এরপরের লেকচারে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করবো, ঠিক আছে? তো সি ইউ ইন দ্য নেক্সট লেকচার।